প্রিয় দর্শক, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে মানুষটার নামে দেশটা স্বাধীন হইল, মহান মুক্তিযুদ্ধ হইল, একটা সংবিধান হইল, একটা পতাকা হইল স্বাধীন দেশের একটা জাতীয় সঙ্গীত হইল। যে জাতীয় সঙ্গীতের সুর কথাগুলো শুনলে এখনও অন্তরে নাড়া দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই দেশেই সেই মানুষটার বিরোধী মানুষের বর্তমান সময় অভাব নাই। যারা স্বাধীনতা চায় নাই, মুক্তিযুদ্ধ চায় নাই, যারা বঙ্গবন্ধুকে শত্রু মনে করে, তাদের বাড়াবাতে ছাই দিছিল বঙ্গবন্ধু, তাদের মতো লোক দিয়ে এখন বর্তমান বাংলাদেশে 6 লাখ। এটা অবশ্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই, কারণ আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল দিছি। তাই এমনভাবে মারছি যেটা মানে ঘা শুকান তো দূরের কথা, মানে পচা মাইনা ধরার মতো, মানে যেটাকে বলে কি পচন ধরার মতো অবস্থা হয়ে গেছে। যাই হোক, যেটা মূল বিষয় এই ভিডিওতে আলোচনা করা সেটা হলো এই জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভুলতে পারে নাই গত 12 মাসে, এবং ভবিষ্যতেও পারবে না। এটার কারণ আমি বঙ্গবন্ধুর প্রথমে যে কথাগুলো বললাম সেটা না, এটার কারণ অন্য একটা। সেটা হলো আমি আজকে ভোরবেলায় একটু ভ্রমণে বের হয়েছিলাম, মোটরসাইকেল জার্নি। আমি দেখলাম, আমি যখন রাস্তায় চললাম, আমি হাইওয়ে দিয়ে চললাম, গ্রামের মধ্য দিয়ে চললাম, শহরের মধ্য দিয়ে চললাম, রাস্তাগুলো দেখা মানে আমার কাছে অন্যরকম একটা ফিলিংস হয়েছে। আমার যে গাড়িতে আমি জার্নি করতেছি, আমার সামনে যিনি চালাইতেছেন মোটরসাইকেল, তিনি আমার বড় ভাই। আমি তার কাছে এই কথাটা বললাম যে ভাই দেখেন কত সুন্দর রাস্তা, বিশেষ করে সকালে, মানে ভোরবেলায় বের হয়েছি তো, সবে মাত্র সূর্যর মানে কিরণ পড়তেছে এবং বাতাসটা শীতল বাতাস, মানে রাস্তাঘাটে গাড়ি কম, মানুষ কম, তখন প্রায় ভোর 6টা বাজে। এরকম পরিবেশে অন্যরকম একটা ফিলিংস মনের মধ্যে উদয় হলো, এবং সেটা বড় ভাইকে বললাম। ভাই যে উদাহরণটা দিল, সেই উদাহরণটাই আপনাদের কাছে বলি, এবং সেই উদাহরণটাই বলে দেয় যে শেখ হাসিনাকে মানুষ গত কয়েক মাসে ভুলতে পারে নাই। তার বিরুদ্ধে দেখেন, বাংলাদেশের রাজনীতি হলো বিরোধী দল আছে, বিরোধী ব্যক্তিরা আছেন। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সমালোচনা আছে, তীব্র সমালোচনা আছে, থাকবে, অতীতও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমান আছে। এটা অস্বাভাবিক না, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কিন্তু শেখ হাসিনার নামে ম্যাটিকুলাসলি যে সমস্ত অপতথ্য, বিশেষ করে তার ক্ষমতাচ্যুত হওয়ার আগে যেভাবে ছড়িয়ে পড়ছিল সোশ্যাল মিডিয়ায়, মানুষের পকেটে পকেটে, তাই না? বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বের এই মানব জাতি এমন একটা অপার সম্ভাবনার সময়ে বসবাস করতেছে যে এর আগে এই সুবিধাটা এই মানব জাতি পায় নাই, যে আপনি যা কিছু সবার কাছে পৌঁছে দিতে পারেন। আপনার কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট এখান থেকে বলবেন, প্রত্যেকের পকেটে পকেটে চলে যাবে, কানে কানে চলে যাবে, হাতে হাতে চলে যাবে। এরকম একটা মানে ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, যেটাতে এই মানব সমাজ পদার্পণ করছে। অতীতে এরকম ছিল না। এই সুবর্ণ একটা সুযোগেরই ব্যবহার করে বাংলাদেশের মানে তখনকার সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে সমস্ত অপতথ্য ছড়ানো হয়েছে, আমরা আশা করছিলাম, আমরা ভাবছিলাম যে সেই তথ্যগুলো সত্য, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হলো। তারপরে আমরা চিন্তা করলাম যে সমস্ত তথ্য ছড়ছে হয়তো বা এটা এখন প্রমাণ হবে। কিন্তু এখন পর্যন্ত 12 মাস চলে গেল। আজকে 2025 সালের জুলাই মাসের 21 তারিখ, 12 মাস, আগস্টের 5 তারিখ আর কয়দিন, এখানে আছে 10 দিন আর 5 দিন, 15 দিন। এই কয়েক মাসে তারা প্রমাণ করতে পারে নাই অনেকগুলো বিষয়। যাই হোক, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। ভাই যে উদাহরণটা দিল সেটা হলো যে একটা পরিবার, সেই পরিবারের যিনি গার্জিয়ান, যিনি মুরব্বী, মানে ওই পরিবার, ওই সংসারটা তিনিই চালান, হাল ধরে আছেন তিনি। তিনি কীভাবে সংসার চালাইতেছেন,
তিনি ঋণ করতেছেন, নাকি তিনি কঠোর পরিশ্রম করতেছেন, নাকি নিজে কষ্ট করতেছেন, কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু ওইদিকে তেমনটা খেয়াল করে না। তারা শুধু এইটুকু খেয়াল করে যে আমরা কেমন আছি। পরিবারের অন্যান্য সদস্যরা যদি ভালো থাকে তাহলে কিন্তু পরিবারের সেই গার্জেনের সুনামটা অনেক বৃদ্ধি পায়। ঠিক তেমনই বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তখন নানান ধরনের, যে প্রথমে বললাম অপতথ্য, তারপরে যেটা আমরা নিজে দেখছি যে তিনি কষ্ট করছেন, তিনি ঋণ করছেন, তিনি স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করবেন, টাকা নাই কিন্তু করবেন। বিশ্বব্যাংক ঋণ দিতে চাইল, হঠাৎ করে সেই ঋণটা বন্ধ হয়ে গেল। তারপরে তিনি প্রতিজ্ঞা করলেন দেশবাসীর কাছে যে আমরা নিজেদের টাকায় এই পদ্মা সেতু করব। সেটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ঠিকই করলেন, কষ্ট হলো, ঋণ বাড়ল, দেশের প্রত্যেকটা মানুষের মাথাপিছু ঋণ বৃদ্ধি পাইল, কিন্তু তিনি করছেন। রাস্তাঘাটে বের হলে আজ থেকে 10 বছর আগের রাস্তায় চলাফেরা, এখনকার চলাফেরা, প্রত্যেকটা বাজারে বাজারে ফ্লাইওভার, স্বপ্নের মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, ঘরে ঘরে বিদ্যুৎ। আমি গ্রামে বসবাস করি, আমি এখন গ্রামে যে ভিডিও করতেছি, আমার রুমের মধ্যে উপরে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, আমি ফ্যানের বাতাসে রিল্যাক্সে কথা বলতেছি। অথচ আজ থেকে 10 বছর আগে এটা অকল্পনীয় ছিল। আমার বাড়ির পাশেই যে ওয়াবদা বাঁধ, সেই বাঁধটাও পাকা। আমার বাড়ির সামনে যমুনা নদী, সেই যমুনা নদীর কিনারটাও স্থায়ীভাবে ব্লক, কনক্রিটের ব্লক দিয়ে বাধাই করা, মানে নিরাপদ। এই অঞ্চলের জমি মানুষ মানে কিনতে ভয় পাইত। একজন মানুষ বিক্রি করে অন্য জায়গায় চলে যাব, কারণ নদী ভাঙতেছে প্রতি বছর আপনার কয়েকশো হাত আবাদি জমি নদীর গর্ভে চলে যেতেছে। মাঝে মাঝে ওই যে বলে চোষা লাগছে, মানে শুধু মাটির নিচের দিকে দেখতেছে। এরকম একটা পরিস্থিতি ছিল 2005-06 যখন বন্যা হলো। আমরা ছোট ছিলাম, দেখছি এই বিষয়গুলো। অনেক মানুষ আমাদের এলাকা ছিল, অন্য এলাকায় চলে গেছে, তাদের জমি তো কেউ কেনার মতো লোক ছিল না। যে কি এগুলো কিনে কি হবে, 500 টাকা 700 টাকা শতক কেনার লোক ছিল না। অথচ আজকে সেই জমিগুলোর দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা শতক। মানে বিক্রির লোক নাই, শুধু কেনার লোক, ক্রেতা আছে, প্রচুর ক্রেতা আছে। এই যে অবকাঠামো উন্নয়ন, দেশের মানুষ ভালো ছিল। দেশের মানুষ এখনকার তুলনায় শতগুণ বেশি ভালো ছিল। সেই জন্য শেখ হাসিনাকে সাধারণ মানুষ যারা বলতে পারে না, তারা বারবার দেখেন না সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার নামে কোনো কথা বললেই ব্যাপকভাবে মুহূর্তের মধ্যে সেই কন্টেন্ট, সেই ভিডিও বা সেই তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কারণ আগ্রহ আছে, শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আগ্রহ আছে। বাংলাদেশের মানুষ আমরা সবাই জানি যে রাজনৈতিক সচেতন মানুষ। বাংলাদেশের মানুষের মতো বিশ্বের অন্য কোনো দেশের জনগণ এইরকম রাজনৈতিক সচেতন কিনা, সেটা আমার জানা মতে এখন আমি সেরকম দেশ পাই নাই। তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বাংলাদেশের মানুষ রাষ্ট্রকে নিয়ে ব্যস্ত থাকে, যে কারা রাষ্ট্র চালাইতেছে, কি হইতেছে, কার ভুল ত্রুটি, কি ভালো করতেছে, কে মন্দ করতেছে, এগুলো মানে সূক্ষ্ম নজরে এই বাংলাদেশিরা, বাংলাদেশের জনগণ সেটা তদারকি করেন, দেখেন, আলোচনা করেন, সমালোচনা করেন, চাষটলে, হাটে বাজারে, বন্দরে। আর আমাদের মতো যারা বোকা, সহজ সরল, তারা মিডিয়ায় কথা বলে। যাই হোক, আরও অনেকগুলো উদাহরণ দিতে পারবেন, কিন্তু আমার বড় ভাইয়ের উদাহরণটা খুব ভালো লাগছে, যে পরিবারের সদস্যরা যার শাসনামলে ভালো থাকে, দেশের জনগণ যার শাসনামলে ভালো থাকে, দেখেন একটা রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমৃদ্ধশালী তখনই হয় যখন ওই দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়।
এক কথায় বললে যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত ভালো সেই দেশের তত উন্নয়ন, সে দেশের মানুষ তত উন্নত জীবনযাপন করতে পারে। আজকে দেখেন, আমি অন্য অন্য সেক্টরের কথা বাদ দিলাম, আপনি যান, আপনি কোথাও গ্রামের সেই অজপাড়াগায় চলে যান, একটা প্রাইমারি স্কুল, তাও দোতলা তিনতলা বিল্ডিং, সেখানে একটা প্রজেক্টর আছে, ফ্যান আছে, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সরঞ্জাম আছে। এই প্রকল্পগুলো শেখ হাসিনা নিয়েছিলেন। এই যে তার দীর্ঘ 15 বছর 7 মাস শাসনামল, এই শাসনামলে তিনি যে অবদানগুলো রেখে গেছেন, সে অবদানগুলো তো মুছে ফেলার নয়, সে অবদানগুলো বাংলাদেশে আছে, থাকবে। সেই জন্যই মানুষ ওই বলে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে চাই। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বলতেছে যে এক বৃদ্ধ মানুষ মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি, চুল পাকা, দাড়ি পাকা, মুখের দাঁত অনেকটি পড়ে গেছে, কথা বলতেছে মানে স্পষ্টভাবে সেরকম আমাদের মতো না, কিন্তু কথা বলতেছে, বোঝা যাচ্ছে সেরকম মানুষ, মাজা পড়ে যায় ভাব, সেরকম একটা একজন মানুষের কথা শুনলাম ফেসবুকে। তিনি বলতেছেন যে এই বাংলাদেশ চাই নাই। তিনি স্পষ্টভাবে বলতেছেন আমিও শেখ হাসিনার বিরোধী ছিলাম, যেভাবে কথাবার্তা হয়তো তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ ছিল আমিও শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম, কিন্তু তারও বর্তমানে দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার কাছে মনে হইতেছে এই 70 বছর বয়সে এসে যে আমার চাওয়াটা বোধহয় ভুল ছিল। শেখ হাসিনা বর্তমান সময়ের চেয়ে ভালো ছিল। তিনি যদি আসেন, তিনি এটা আশা পোষণ করলেন, তিনি প্রত্যাশা তার যে তিনি আজকে আসবেন, 1 সপ্তাহের মধ্যে দেশ আগের মতো শান্ত হয়ে যাবে, অন্তত সাধারণ মানুষ নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, শান্ত মাথায় রাত্রিবেলায় ঘুমাইতে পারবেন। বললে অনেক কথাই বলা যায়, আবার কথা হবে। আগামীকাল ঠিক 11টায় আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।